স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছি আমি নুজহাত রাহনুমা। চট্টগ্রাম বন্দরে আজ আবার শুরু হয়েছে বন্দর রক্ষা পরিষদের অনির্দিষ্টকালের কর্মবিরতি। ফলে অচল হয়ে পড়েছে বন্দরের কার্যক্রম। নিউমোরিং কন্টেইনার টার্মিনাল সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে লিজ দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে এই কর্মবিরতি পালন করা হচ্ছে। শনিবার চট্টগ্রাম বন্দর রক্ষা পরিষদের নেতারা সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন। এই দফায় বহির্নোঙরের কার্যক্রম বন্ধ রয়েছে। গত বৃহস্পতিবার নৌপরিবহন উপদেষ্টার আশ্বাসে শ্রমিকরা 2 দিন কর্মবিরতি স্থগিত করেন, কিন্তু দাবি বাস্তবায়নে উদ্যোগ না নেয় আবারও অনির্দিষ্টকাল কাজ বন্ধ রাখার ডাক দেন তারা। চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে লিজ দেওয়ার প্রতিবাদে 31 জানুয়ারি থেকে কর্মবিরতি পালন করছে সংগঠনটি। চট্টগ্রাম বন্দরের সবশেষ পরিস্থিতি জানতে আমরা যুক্ত হচ্ছি আমাদের সহকর্মী রুনা আনসারীর সাথে। রুনা, বন্দরে এখন কি অবস্থা বিরাজ করছে জানাবেন, এবং আন্দোলনকারী ও ব্যবসায়ীরা কি বলছেন, কিছু কি জানতে পেরেছেন? নুজহাত, বন্দরের অবস্থা এখন আপনি জানেন, গত দুদিন যেহেতু কর্মবিরতির দুদিন শিথিল ছিল, গত দুদিন কিছুটা কন্টেনার ডেলিভারি হয়েছে। তার মধ্যে গতকাল ডেলিভারি হয়েছে প্রায় 4200 মতো, এবং গত পরশুদিন ডেলিভারি হয়েছে 2000-এর বেশি। এছাড়া এই মুহূর্তে চট্টগ্রাম বন্দরে 41,000-এর বেশি কন্টেনার কিন্তু ডেলিভারির জন্য আটকে আছে, এবং এখানকার ধারণ ক্ষমতা রয়েছে 59,000। তাহলে বলতে গেলে যদি আজকে বা কালকের মধ্যে এই ধর্মঘট যদি প্রত্যাহার করা না হয় বা স্থগিত না হয়, তাহলে ধারণ ক্ষমতার বাইরে কন্টেনার হয়ে যাবে। এছাড়া আমরা শ্রমিক যারা আন্দোলনরত শ্রমিকরা রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা আমাদের কাছে দাবি করেছেন তাদের 6 জন সদস্যকে পুলিশ আটক করেছে। তবে এই বিষয়টির সত্যতা আমরা এখনো পর্যন্ত পাইনি। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছি, তারা কিন্তু এই বিষয়টি এখনো পর্যন্ত আমাদের কাছে জানাননি, এবং তারা দাবি করেছেন তাদের 6 জনকে, 2 জনকে গতকাল রাতে আটক করা হয়েছে এবং 4 জনকে আজকে আটক করা হয়েছে। এছাড়া আমরা জানি কিছুক্ষণ আগে কিন্তু শ্রমিক নেতা কর্মীদের সাথে কয়েকজন শ্রমিক নেতা কর্মীর সাথে এখানে বন্দর কর্তৃপক্ষের একটি বৈঠক চলছে, সেটি এখনো পর্যন্ত চলছে। আসলে ভিতরে কি কথা হচ্ছে বা কি হচ্ছে সেটি আমরা গণমাধ্যম কর্মীরা জানি না। আর একটি বিষয় সেটি হচ্ছে, বন্দরে এ পর্যন্ত 10টি জাহাজ কিন্তু বন্দরের ভেতরে অপেক্ষা করছে পণ্য খালাসের জন্য, এবং 5টি জাহাজ বন্দরে বহির্নোঙরে রয়েছে। এছাড়া মাদার ভেসেল রয়েছে 80টি। তাহলে বোঝা যাচ্ছে যদি এই ধর্মঘট যদি অতি শীঘ্রই প্রত্যাহার করা না হয়, তাহলে বন্দরের যে কন্টেনার জট এবং জাহাজের যে জট সেটি ভয়াবহ আকার ধারণ করবে, যেহেতু রপ্তানি পণ্য যেগুলো আটকে আছে এবং আমদানি পণ্যগুলো কিন্তু ডেলিভারির জন্য আটকে আছে। সব মিলিয়ে বন্দর পুরো স্থবির হয়ে আছে। আমরা কথা বলেছি, বন্দর কর্তৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা করেছি, তারা কিন্তু এ বিষয়ে কোনো ধরনের কথা গণমাধ্যম কর্মীকে এখনো পর্যন্ত বলেনি। তবে বন্দর থেকে লিখিত একটি বিজ্ঞপ্তি দিয়েছিলেন তারা, বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান আজকে বেলা 11টার সময় গণমাধ্যম কর্মীর সাথে কথা বলবেন। সেটি তিনি একটি বিজ্ঞপ্তি আমাদেরকে দেওয়া হলো, কিন্তু এখন পর্যন্ত আমরা এখানে অপেক্ষা আছে, কিন্তু বন্দর কর্তৃপক্ষের কেউ এখনো পর্যন্ত গণমাধ্যম কর্মীদের সামনে আসেনি, বা তারা আসলে কখন কথা বলবে বা কি কথা বলবে এটা কিন্তু আমরা জানি না। তবে একটি গুজব আমরা দেখছি, সেটি হচ্ছে বন্দরের যে রক্ষা সংগ্রাম পরিষদের হুমায়ুন কবির, তার একটি ভিডিও বার্তা আমরা যোগাযোগ মাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। তিনি বলছেন হয়তোবা তার কাছে একটি সংবাদ এসছে, বন্দরের যে চেয়ারম্যান তাকে প্রত্যাহার করার একটি সংবাদ আসছে। এই বিষয়টি আসলে কিন্তু আমরা এখনো পর্যন্ত সঠিক তথ্য জানতে পারিনি। সব মিলিয়ে বন্দর এখন স্থবির অবস্থায় আছেন, এবং বন্দরের ভেতরে বৈঠক চলছে। বৈঠকের পরে আপনাদেরকে আমরা নতুন আপডেট থাকলে জানতে পারবো। নুজহাত। জি, চট্টগ্রাম থেকে বন্দরের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী রুনা আনসারী। বিতর্ক আর সমালোচনার পর হবিগঞ্জের পিপলস অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট পাশাকে পর্যবেক্ষক কার্ড দেওয়ার সিদ্ধান্ত স্থগিত করেছে নির্বাচন কমিশন। শনিবার রাতে রাজধানীতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে ইসি সচিব আক্তার আহমেদের বরাত দিয়ে একথা জানান প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার। তিনি জানান, পাশা 10,000 নির্বাচন পর্যবেক্ষক নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছিল। খোঁজ খবর নিয়ে তাদের সক্ষমতা সম্পর্কে ইসি নিশ্চিত হতে না পারায় সংস্থার পর্যবেক্ষণ কার্ড বিতরণ স্থগিত করা হয়। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে জেলার চুনারুঘাট উপজেলার বরমপুর গ্রামে স্থাপিত এক ব্যক্তিনির্ভর ও জরাজীর্ণ কার্যালয়ের পাশা দেশের সবচেয়ে বেশি পর্যবেক্ষক নিয়োগের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের পর বিতর্ক ও সমালোচনার শুরু হয়।
54 বছরে শাসক পরিবর্তন হয়েছে, কিন্তু দেশের জনগণের ভাগ্যের পরিবর্তন হয়নি বলে জানিয়েছেন জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। স্বাধীনতার আগে বিদেশিরা লুটপাট করেছে, আর স্বাধীনতার পরে দেশের শাসকরা লুট করে বেগম পাড়া গড়েছে বলেও অভিযোগ করেন তিনি। 24-এর গণঅভ্যুত্থানের পরও যারা দেশের মানুষের আকাঙ্ক্ষার প্রতি সম্মান জানাতে পারে না, নির্বাচনে জনগণ তাদের গ্রহণ করবে না বলে উল্লেখ করেন জামাতের আমির। সকালে রাজধানীর বাড্ডায় নির্বাচনী সমাবেশে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী করারও ঘোষণা দেন জামাতের আমির। 5 আগস্টের অসম্পূর্ণ কাজ সম্পন্ন করার দিন হচ্ছে আগামী 12 তারিখ। 5 আগস্ট যে আকাঙ্ক্ষা নিয়ে রক্ত দিয়েছিল আমাদের সন্তানেরা, ভাইয়েরা, বোনেরা, শিশু, বৃদ্ধ, আবাল বনিতা, ওই রক্তের ঋণ পরিশোধ করার দিন হলো 12 তারিখ। এই রক্তের সাথে যারা বেইমানি করবে, ইতিহাস তাদেরকে ক্ষমা করবে না। আজ ঢাকার 6 স্থানে জনসভায় অংশ নেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা 17 আসনে নিজ নির্বাচনী এলাকা ইসিবি চত্বরে বেলা 2টায় প্রথম জনসভায় বক্তব্য দেবেন তিনি। এরপর ঢাকা 16 আসনে পল্লবী 2 নম্বর ওয়ার্ডের লাল মাঠে 2টা 40 মিনিটে, ঢাকা 15 আসনে মিরপুর 10 গোল চত্বর সংলগ্ন সেনপাড়া আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ে 3টা 30 মিনিটে বক্তব্য রাখার কথা রয়েছে তারেক রহমানের। সেখান থেকে তিনি যাবেন ঢাকা 14 আসনে ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় গেটে। বিকেল 4টা 20 মিনিটে সেখানে বক্তব্য রাখবেন তিনি। এছাড়া ঢাকা 13 আসনে শ্যামলী সিনেমা হলের পশ্চিম পাশে শ্যামলী ক্লাব মাঠে 5টা 10 মিনিটে এবং ঢাকা 11 আসনে বাড্ডার সাতারকুলের সানভ্যালি মাঠে সন্ধ্যা 6টায় জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান। এছাড়া আগামীকাল ঢাকা মহানগর দক্ষিণের 7টি সহ মোট 8টি নির্বাচনী জনসভায় যোগ দেবেন তারেক রহমান। দর্শক, সারা দেশে চলছে নির্বাচনী প্রচারণা। এ বিষয়ে আমাদেরকে জানাতে নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী গৌতম সাহা। গৌতম, শেষ সময়ের প্রচারণার কি খবর রয়েছে আপনার কাছে, আমাদের একটু বিস্তারিত জানাবেন। একেবারে অল্প সময় রয়েছে নির্বাচনী প্রচারণার সময়, তাই নির্বাচনের যারা প্রার্থীরা রয়েছেন ছুটে চলেছেন নারায়ণগঞ্জের এই প্রান্ত থেকে ও প্রান্তে, ভোট চাচ্ছেন ভোটারদের, তাদের যে প্রতিশ্রুতি রয়েছেন দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। তবে ভোটাররা যে বিষয়টি জানাচ্ছেন, তাদের যে দাবি রয়েছে, নারায়ণগঞ্জের প্রধান সমস্যা যানজট, যে যানজটের কারণে অতিষ্ঠ হয়ে গেছে নারায়ণগঞ্জবাসী, সেই সাথে যে স্বাস্থ্য খাতের একটি উন্নত মানের যে চিকিৎসা কেন্দ্র নেই নারায়ণগঞ্জে, সেই সাথে শিক্ষা খাতের যে উন্নয়ন, সেই দাবিগুলি কিন্তু জানাচ্ছেন ভোটাররা তাদের প্রার্থীদের কাছে। প্রার্থীরাও দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আমরা যে বিষয়টি জেনেছি, নারায়ণগঞ্জে এবার 5টি আসনে 47 জন প্রার্থী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছে এবং জামাত 11 দলীয় সমর্থিত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। এবং নারায়ণগঞ্জে এবার ভোট দিতে প্রার্থনা করছেন যারা, তাদের ভোট দিচ্ছেন প্রায় 2,66,236 জন। এবং এবার কেন্দ্র নির্ধারণ করা হয়েছে প্রায় 797টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। নারায়ণগঞ্জের আমি যদি যে আসনটিতে এখন দাঁড়িয়ে রয়েছি, নারায়ণগঞ্জের 5 আসন, এখানে প্রতিনিধিত্ব করছে মোট 10 জন প্রার্থী। বিএনপির যিনি রয়েছেন আবুল কালাম, তার সাথে মূল হেভিয়েট প্রতিনিধিত্ব করছেন জামাতসহ 11 দল যিনি রয়েছেন খেলাবাজ মজলিসের এবিএম সিরাজুল ইসলাম, দেয়ালগলি মার্কায় তিনি কিন্তু এখানে প্রতিনিধিত্ব করছেন। তার সাথে আরো যারা রয়েছেন তারাও প্রতিনিধিত্ব করছেন। সেই সাথে আমরা যদি একটু ভোটের চিত্র জানাতে চাই প্রার্থীদের, এবার যে বিষয়টি হয়েছে নারায়ণগঞ্জে এই আসনটি ছাড়া প্রত্যেকটি আসনে কিন্তু বিএনপি হেভিয়েট প্রার্থী, যারা বিদ্রোহী প্রার্থী রয়েছে, তারা স্বতন্ত্র হিসেবে দাঁড়িয়েছে। সেই হিসাবে বিএনপির ভোটের যে সমীকরণটা কিন্তু একটু জটিল হয়ে যাচ্ছে এবং সেই সাথে আমরা দেখছি তারা ভোটারদের ধারে ধারে যাচ্ছেন এবং প্রতিশ্রুতি দিচ্ছেন। তবে ভোটাররা যে বিষয়টি জানাচ্ছেন, এই শুধু প্রতিশ্রুতিতেই বাস্তবায়ন চায়, তারা শুধু প্রতিশ্রুতি সীমাবদ্ধ না রেখে তারা যাতে প্রার্থীরা যাতে বাস্তবায়ন করে, যে অতীতের মতো যাতে কেউ যাতে এই ধরনের প্রতিশ্রুতি সীমাবদ্ধ রেখে যাতে চলে না যায় এবং ভোটারদের কাছেই যে এখন যেহেতু প্রার্থীরা তাদের ভোটারদের কাছে যাচ্ছেন, সেই নির্বাচিত হলে যাতে তাদের জনপ্রতিনিধি তাদের কাছে সমস্যা শুনেন এবং সমাধানের পথ বেছে নেন, এই আসলে দাবি করছেন স্থানীয় ভোটাররা। এই ছিল আসলে নির্বাচনী প্রচারণার এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ। দর্শক, নারায়ণগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী গৌতম সাহা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের শপথ কে পড়াবেন তা নিয়ে চলছে তুমুল আলোচনা। আইন মোতাবেক স্পিকার বা ডেপুটি স্পিকারের শপথ পড়ানোর কথা। এবার তারা না থাকায়
আলোচনায় এসেছে প্রধান নির্বাচন কমিশনারের নাম। আইন বিশেষজ্ঞরা বলছেন সিইসির শপথ পুরোপুরি বৈধ। 24 জুলাই গণ অভ্যুত্থানের পর দ্বাদশ জাতীয় সংসদের সকল কার্যক্রম বন্ধ রয়েছে। সংবিধান অনুযায়ী স্পিকার ও তার অনুপস্থিতিতে ডেপুটি স্পিকার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ান, কিন্তু এবার সে সুযোগ নেই। তাই বিকল্প হিসেবে আসছে প্রধান নির্বাচন কমিশনারের নাম। গত বছরের 2 সেপ্টেম্বর অভ্যুত্থানের পর শিরিন শারমিন চৌধুরী স্পিকার পদ থেকে পদত্যাগ করেন। ডেপুটি স্পিকার শামসুল হক টুকু পদত্যাগ না করলেও তিনি বর্তমানে কারাগারে রয়েছেন। আইন বিশেষজ্ঞরা বলছেন, স্পিকার অনুপস্থিত থাকলে সিইসির মাধ্যমে শপথ নেওয়া এবং এটি রাষ্ট্র পরিচালনার ধারাবাহিকতা ও সাংবিধানিক কাঠামোর মধ্যেই পড়ে। আমাদের সংবিধানে স্পষ্ট বলেছে যে স্পিকার পড়াবেন, স্পিকার না থাকলে ডেপুটি স্পিকার পড়াবেন। এটি আমাদের সংবিধানের মূল স্পিরিট ছিল, সংবিধানের এই বাধ্যবাধকতা ছিল। এটি অ্যামেন্ডমেন্ট হয়েছে, এটা 4th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে ওখানে বলা আছে যে যদি 3 দিনের ভিতর কাউকে যদি পাওয়া না যায় তাহলে চিফ ইলেকশন কমিশনার মহোদয় উনি পড়াবেন, এটা সন্নিবেশিত আছে। তবে তিনি সতর্ক করেন, শপথ গ্রহণ বিলম্ব হলে সংসদের বৈধতা ও কার্যক্রম শুরু নিয়ে আইনি জটিলতা তৈরি হওয়ার আশঙ্কা থাকে। ভবিষ্যতে আইনি জটিলতা হতে পারে যদি ধরেন না এখন যে স্পিরিটে আছে, যদি টোটালি যদি আমরা বলি বাংলা ভাষায় গণেশ যদি উল্টে যায়, অর্থাৎ এই বন্দোবস্তের যদি উল্টে একটা বন্দোবস্ত আছে, তাহলে এগুলাকে বলবে যে না সবগুলোর আইনের ব্যত্যয় ঘটেছে, সংবিধানের ব্যত্যয় ঘটছে, সংবিধানের 7 ক খ আবার ইনফোর্স হবে, তখন যারা এগুলোর ব্যত্যয় ঘটছে তাদের ফাঁসির আসামি করা হবে। আমাদের দেশে তাই হয়ে আসছে, অর্থাৎ রেজিম চেঞ্জের সাথে সাথে আমাদের অনেক কিছুর পরিবর্তন হয়। তো এটা আমরা প্রত্যক্ষ করে আসছি। তো সুতরাং ভবিষ্যতে কী হবে না হবে ওইটা নিয়ে এখনই ভাবনার কোনো সুযোগ নেই, কারণ এখন বর্তমান ক্রাইসিসটাকে আপনি মিট আপ করতে হবে। স্পিকার ও ডেপুটি স্পিকারের পদ কার্যত শূন্য থাকায় সংবিধানের বিশেষ ধারা অনুযায়ী সিইসির শপথ পড়ানোর দায়িত্ব এবার ব্যতিক্রম হিসেবে দেখছেন তিনি। আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোটের ফলাফলের পর নবনির্বাচিত সদস্যদের শপথের মাধ্যমেই হবে সরকার গঠন প্রক্রিয়া। শুরু হবে রাষ্ট্র পরিচালনার নতুন এক অধ্যায়। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার পর্যালোচনার বিষয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্স বিআইপির সংবাদ সম্মেলন চলছে বাংলা মোটরের প্ল্যানার্স ভবনে। সেখানে রয়েছেন সহকর্মী হেদায়েত সীমান্ত। দর্শক, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করা লাগবে, কারণ এই যে উন্নয়নের জন্য যে মডেল বলেছেন, আমরা দেখেছি বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনা, প্ল্যানিং বলেন, ডেভেলপমেন্ট বলেন, সেইটা পেশাজীবীদের বাদ দিয়ে আমলা নির্ভর, প্রতিষ্ঠানগুলো আমলা নির্ভর। তাহলে সেই জায়গাতে আমলাতন্ত্রকে কিভাবে ঢেলে সাজাবেন এই পরিকল্পনাগুলোকে বাস্তবায়ন করার জন্য, সেই জায়গাটা কিন্তু কোনো স্পষ্ট কিছু নাই যে আপনি শুধু রাজুক যদি একজন যিনি নন টেকনিক্যাল মানুষ, তাকে দিয়ে যদি আপনি রাজুক চালান তাহলে তো রাজুক চলবে না। ঠিক তেমনি যতগুলো টেকনিক্যাল প্রতিষ্ঠান আছে, আপনি অ্যাডমিন ক্যাডার একজনকে দিয়ে নিয়ে এলেন, একটা বড় একটা টেকনিক্যাল পদে নিয়ে আসলেন, তাহলে সেইটার যদি সংস্কার না হয় তাহলে আপনি কোনোভাবে এটা চেঞ্জ করতে পারবেন না। সেই অঙ্গীকারগুলো অনুপস্থিত। তাহলে সেই অঙ্গীকার যদি না থাকে তাহলে আমরা কিভাবে আমরা বুঝতে পারবো যে আপনাদের এই যে রিপ্রেজেন্টেশন, যে আপনাদের যে অঙ্গীকার, সেটা আপনি কিভাবে সেটাকে পরবর্তীতে রিফ্লেক্ট করবেন। আমরা দেখেছি গণপরিবহনের কথাগুলো এসেছে, বিশেষ করে এই ইশতেহার ঘোষণার আগে মেট্রো রেল, মনোরেল বিতর্কগুলো কিন্তু গণমাধ্যমে এসেছে। তা মানে বিভিন্ন দলই তাদের জায়গাতে গণপরিবহনের কথা বলেছে, মেট্রো রেল, মনোরেল করবে, সবগুলোই লাগবে। মানে এই বিতর্কটা এটা না যে মেট্রো রেল না মনোরেল, আপনার কোথাও মেট্রো রেল লাগবে, কোথাও মনোরেল লাগবে, কোথাও কমিউটার রেল লাগবে, কোথাও এলআরটি লাইট রেল লাগবে। তো আমরা বিতর্ক সেটা করতে চাই না, বরঞ্চ আপনি পার্সেন্টেজ অফ ম্যাস ট্রান্সপোর্টেশন যে শেয়ার, সেইটাকে আপনি কিভাবে ডিস্ট্রিবিউট করবেন তার একটা টার্গেট সেট করা দরকার। এটা ভালো দিকে আমি বলবো, যেমন বিভিন্ন দল তাদের নির্বাচনী ক্যাম্পেইন অনেক ক্ষেত্রে নেতারা মুভমেন্টে বাস ব্যবহার করছে, এটাকে কিন্তু আমরা একটা সাধুবাদ জানাতে চাই। কেননা বড় নেতা যদি বাস ব্যবহার করেন, সেই বাসে যদি আরও 10 জন নেতা ওঠেন, তাহলে তো আপনার 10-12টা ব্যক্তিগত গাড়ি কম চমলো। তাহলে এটা একটা ভালো উদ্যোগ রাজনৈতিক দলের। তো সেই উদ্যোগের সাথে আমি বলতে চাই, আমি আশা করেছিলাম এই ইশতেহারগুলোতে আসবে ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণের কথাটা আসবে, এটা কোথাও নাই। আপনি ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণ না করলে আপনি শুধুমাত্র গণপরিবহন বাড়ালেই হবে না, কারণ প্রতিদিন ব্যক্তিগত গাড়ি বাড়ছে। তাহলে সেই নিয়ন্ত্রণের কথা তো আসতে হবে। সকল ক্ষেত্রে নিয়ন্ত্রণ ছাড়া রাষ্ট্র চলে না। তাহলে ঢাকাকে আপনি চাপ কমাবেন, তাহলে ঢাকায় ডেভেলপমেন্ট কন্ট্রোলের আপনার পলিসিটা কি? কোথাও আপনি পাচ্ছেন না।
স্যাটেলাইট সিটি করলেই কিন্তু ঢাকা থেকে মানুষ চলে যায় না। তো ঢাকাকে নিয়ম, ঢাকা ডেভেলপমেন্ট কন্ট্রোল ম্যানেজমেন্টের সুস্পষ্ট পলিসি, যেটা সাম্প্রতিক সময় আমরা দেখেছি ড্যাপের যেই নিয়ম কানুন চেঞ্জ করছে, কারা চেঞ্জ করছে? এই বিভিন্ন ব্যবসায়ীরা। সেই ব্যবসায়ীরা গিয়ে তারা কি করছে? আইন পলিসি চেঞ্জ করছে। এবং আপনি দেখবেন এইবার যারা মনোনয়ন পেয়েছে প্রথাগতভাবে তাদের অধিকাংশ ব্যবসায়ী, এবং একটা বড় দল বিএনপির দেখছি যে 2/3 ব্যবসায়ী, জামাতেরও আছে 1/3 বা তার কাছাকাছি একটা ব্যবসায়ী আছে। তো আপনি 2/3 ব্যবসায়ী দিয়ে যে পার্লামেন্ট আসবে, সেই পার্লামেন্ট দিয়ে জনকল্যাণমুখী দেশ তৈরি করবেন, এটা হয় না, হয়নি আগে। কেননা ব্যবসার ধর্ম হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজেশন। সে দেশ বোঝে না, সে বোঝে তার ব্যবসাটাকে প্রফিটটা ম্যাক্সিমাইজ করতে হবে। তাহলে এই যে দলগুলো, তাদের মধ্যে ঋণ খেলাপি যারা আছে, ঋণ খেলাপি নিয়ে আপনি কিভাবে তাদের সংসদে এনে আপনি কিভাবে দেশ বদলাবেন? তাহলে এই যে ব্যবসায়ীরাই এখন কি হচ্ছে? আমাদের আইন প্রণয়ন করছে। তাহলে এই যে আপনি মানে গ্যাসের বাংলাদেশে যারা কারা গ্যাস ব্যবসা করে, তারাই আবার দেখবেন যে গ্যাস নিয়ে আইন তৈরি করে, সিএনজি এলপিজির আইন তৈরি করে। যারা রিয়েল এস্টেটের ব্যবসায়ী, তারাই আইন তৈরি করছে, তারা এখন সংসদে যাচ্ছে। তাহলে এই যে দ্বিচারিতাগুলো এখনো কি অনেক দলের মধ্যে আমরা দেখছি, যারা প্রার্থী তাদেরকে আপনি সুস্পষ্ট বলতে পারবেন সে নদী দখলকারী, তাহলে আপনি বলছেন নদী দখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। তাহলে এই প্রার্থীরা কিভাবে আপনার দলে আসলো? তাহলে এই জায়গাগুলো নিয়ে কিন্তু জনগণের কাছে তারা কিন্তু ওই অর্থে তারা আসে না। তারা মানে ভাবছে যে বাংলাদেশ সেই আগের জায়গায় আছে। কারণ আমরা একটা মৌলিক পরিবর্তন চেয়েছিলাম, বিশেষ করে প্রার্থী সিলেকশনে, কিন্তু সেই সিলেকশনে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে তারা তাদের সেই সিলেকশনে সেই ধরনের মেসেজগুলো দিতে পারেনি। যে যারা ঋণ খেলাপি, ঠিক আছে আপনি 5 বছর পরে মনোনয়ন নিয়ে আসেন, এর মাঝখানে ঋণ খেলাপিটা আপনি চেঞ্জ করেন, আপনার স্ট্যাটাস চেঞ্জ করেন, তাহলে সেটা কেন হলো না? তাহলে দর্শক, বিআইপির সভাপতি অধ্যাপক ডক্টর আদিল মোহাম্মদ খান বক্তব্য রাখছিলেন, আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। দর্শক, আমরা আবারও একটু নির্বাচনী প্রচারণার খবর জানতে চাই। এবার সরাসরি চলে যাচ্ছে রাজশাহীতে, সেখান থেকে যুক্ত রয়েছেন আমাদের সহকর্মী ইউসুফ আদনান। আদনান, নির্বাচনী প্রচারণা কেমন দেখতে পাচ্ছেন এবং শেষ সময়ে এসে প্রার্থীরা কি বলছেন? হ্যাঁ নুসরাত, জমে উঠেছে এবং প্রার্থীরা ব্যস্ত সময় পাস করছে। আগামীকাল এবং পরশু দিন রাত 10-12টায় শেষ হচ্ছে প্রচারণা। সেক্ষেত্রে পরশু দিনের মধ্যে যত প্রচারণা করার দরকার প্রার্থীরা সেগুলো করছে। এই মুহূর্তে আমি রয়েছে রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর এলাকায়, এবং লক্ষ্মীপুর এলাকায় আমরা দেখতে পাচ্ছি যে এখানে গণসংযোগ চালাচ্ছে বিএনপির মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনু। ধানের শীষে প্রচারণা চালাচ্ছেন তার প্রার্থীরা, এবং আমরা দেখেছি যে মিজানুর রহমান মিনু আজ বেলা 11টায় রাজশাহী মহানগরীর ডিঙ্গাডোবা, লক্ষ্মীপুর সহ মহানগরী ওয়ার্ডের যে সকল জায়গা আছে সেই সকল জায়গাতে প্রচারণা চালিয়েছেন। এবং তারা লক্ষ্মীপুর মোড় থেকে মহানগরীর সাহেব বাজার, তালাইমারি হয়ে আবার পুনরায় ঘুরে ডিঙ্গাডোবা মোড়ে এসে শেষ করে। এছাড়াও আমরা দেখেছি যে রাজশাহীর জামাতের মনোনীত প্রার্থী ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর মহানগরীর 17 নম্বর ওয়ার্ডে প্রচারণা চালাচ্ছেন, এবং এই 17 নম্বর ওয়ার্ডের স্টেডিয়াম মার্কেট সহ এর পাড়া মহল্লায় গিয়ে তিনি দাঁড়িপাল্লায় ভোট চাচ্ছেন। এছাড়াও যারা স্বতন্ত্র প্রার্থী রয়েছে রাজশাহীর স্বতন্ত্র প্রার্থীগুলাও আমরা দেখেছি যে তাদের পক্ষে ভোট চাচ্ছেন এবং উন্নয়নের বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন। নুসরাত, একটা কথা যদি বলি যে একেবারে প্রচারণা রাজশাহীতে শেষ মুহূর্তে এসে জমে উঠেছে, এবং প্রার্থীরা সকাল থেকে রাত পর্যন্ত ভোটারদের দাঁড়ে যাচ্ছেন এবং ভোটারদের কাছে ভোট প্রত্যাশা করছেন, এবং বিভিন্ন রকমের প্রত্যাশার কথা বলছে। এখন এই প্রচারণা মহানগরী লক্ষ্মীপুর থেকে সাহেব বাজারে গিয়ে তালাইমারি যে জমায়েত হবে, এবং সেখানে বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনু এসে বক্তব্য রাখবেন বিএনপির প্রার্থী। আসলে এই ছিল আমার কাছে রাজশাহীর প্রচারণা থেকে সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী ইউসুফ আদনান। আওয়ামী লীগ আমলে গুম ও খুনের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হবে। প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপন করা হবে আজ। ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চ সাক্ষ্য গ্রহণ করবে।
শুনানির শুরুতেই প্রসিকিউশন মামলার প্রেক্ষাপট তুলে ধরে সূচনা বক্তব্য দেবেন। এরপর এই 1 নম্বর সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হবে। এই মামলায় সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়ার সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে। তিনি সকালে ট্রাইব্যুনালে পৌঁছান। গত 14 জানুয়ারি জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের 3টি সুনির্দিষ্ট অভিযোগে বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল। সারা দেশে নির্বাচনী প্রচারণা থাকলেও ভোটের আমেজ নেই বরগুনার মাঝের চরে। প্রায় 3000 মানুষের বসবাস থাকলেও সেখানে নেই কোনো প্রার্থীর গণসংযোগ। স্থানীয়রা জানান, অতীতের সংসদ নির্বাচনেও কোনো প্রার্থীর দেখা পাননি তারা। বরগুনার বিষখালী নদীর বুকে জেগে ওঠা এই মাঝের চর। নদী ভাঙনে সব হারিয়ে বহু আগে থেকেই চরে ঠাঁই নেয় অনেকে। ভোটারও হয়েছেন বাসিন্দারা। বরগুনার 2টি আসনের নির্বাচনী প্রচারণা চলছে, কিন্তু নির্বাচনের আমেজ নেই এই চরের মানুষের মাঝে। এলাকাটি বরগুনা সদর উপজেলার গুলিশাখালী ইউনিয়ন ও পাথরঘাটা উপজেলার কাকচিরা ইউনিয়নের অন্তর্ভুক্ত। বিচ্ছিন্ন হওয়ায় ইউনিয়ন পরিষদের সেবা থেকেও বঞ্চিত চরের মানুষ। নেই স্থায়ী বেড়িবাঁধ, হাই স্কুল, রাস্তাঘাট ও চিকিৎসার ব্যবস্থা। এজন্য মানবেতর জীবনযাপন করতে হচ্ছে তাদের। মানুষ অসুস্থই বললে কোথায় নেমু, কি করবো, এটা করার কিছু নাই। একটা সাইকেল সেন্টার দিয়েছে, হ্যাঁ ফাটল। মাদ্রাসা প্রায় 400-450 ভোটার আছে। তা ভোটারের কাছে তারা কোনো সময় আসে না, কোনো সময় ভোট চাই তো আসে না। তবু আমরা ভোট দিতে যাই, ওই একজন পাড়াই দেবে, যাও হাগো বলাই লইও, এই আমরা যাইয়া ভোটটা দিয়ে, নাহলে তো আমরা জানি নেই। ডাক্তার নাই, কিছু নাই। আমাদের রোহিঙ্গের মতন আমরা বাস করি এখানে, আমাদের কোনো মূল্যই করে না এখানে। আমি মাছের মেন তো দেখবেন না, অবশ্য এখানকার বাসিন্দাদের ধরা মাছ ও উৎপাদিত সবজি জেলার চাহিদা মেটাচ্ছে। চরবাসীর নাগরিক সমস্যা সমাধানের দাবি সচেতন মহলের। দুটো উপজেলার কয়েক হাজার মানুষ সেখানে বসবাস করছে। মৌলিক অধিকার তারা বঞ্চিত হচ্ছে, একই সাথে ভোটের অধিকার থেকেও তারা বঞ্চিত হতে যাচ্ছে এবং জনপ্রতিনিধিরা যারা তাদের সেবা করবে, তাদের সুখ দুঃখের কথা শুনবে, তারা কেউই তাদের কাছে যাচ্ছে না। আসলে তারা দেশের নাগরিক, তারা জনগণ, তাদের কাছে যাওয়া উচিত এবং তাদের কাছে ভোট প্রার্থনা করা প্রার্থীদের উচিত এবং সাথে সাথে তাদের কাছে যারা কন্টেস্টিং ক্যান্ডিডেট তাদের একটা কমিটমেন্ট থাকা উচিত যে তারা নির্বাচিত হলে অন্তত সেই আইসোলেটেড এরিয়ার জন্য যাদের সরকারের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়। বরগুনা 1 আসনে 4 জন এবং বরগুনা 2 আসনে 9 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের কেউই খোঁজ নেননি চরবাসীর। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ। আন্তর্জাতিক প্রসঙ্গ। আফগানিস্তানের উত্তর পূর্বাঞ্চলে যাত্রীবাহী মিনিবাস খাদে পড়ে অন্তত 15 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 6 জনই শিশু। স্থানীয় সময় শনিবার দেশটির বাদাখশান প্রদেশে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। প্রাদেশিক পুলিশের একজন মুখপাত্র জানান, বাদাখশান প্রদেশের একটি সড়ক দিয়ে রাজধানী ফাইজাবাদের দিকে যাওয়ার সময় মিনিবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে পাশের খাদে পড়ে যায়। খেলার খবর। এশিয়ান বিচ ভলিবলের প্রস্তুতি হিসেবে আয়োজিত জিয়া বিচ ভলিবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে হুয়াই নদী দল। রানার্স আপ হয়েছে জাদুকাটা নদী দল। হবিগঞ্জের চুনারুঘাটের চণ্ডীছড়া চা বাগানের বালিয়াড়িতে অনুষ্ঠিত বিচ ভলিবল প্রতিযোগিতার ফাইনালে হুয়াই নদী দল 3-1 সেটে হারিয়েছে জাদুকাটা নদী দলকে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের যুগ্ম সম্পাদক আব্দুল মনিম সাদনাব। দিনব্যাপী প্রতিযোগিতায় 8টি দল অংশগ্রহণ করে। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্যের জন্য চোখ রাখুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।